স্বল্প মেধা, উপস্থিত বুদ্ধি, কমিউনিকেশন, কোঅর্ডিনেশন, ব্যবসা বাণিজ্যের প্ল্যানেট বুধ আগামী 1 তারিখ তার রাশি পরিবর্তন করতে চলেছে এবং প্রায় 68 দিন সে ধনু রাশিতে অবস্থান করার পরে সে মকর রাশিতে তার গোচর সংগঠিত করবে পরবর্তী প্রায় 20 দিনের জন্য। এই গোচর সংগঠনকালে সার্বিক ফলাফল, লগ্ন রাশি ভিত্তিক ফলাফল, সেই নিয়ে আজকের আলোচনা মুখ্যত থাকবে। খুব গুরুত্বপূর্ণ আলোচনা, কারণ মকরে অনেকগুলো প্ল্যানেটের কংগ্রেগেশন হবে এবং সেখানে একটা জোটবদ্ধ অবস্থায় প্রত্যেকে থাকবে এবং এই ফেজে শনিও কম্বাস্ট হয়ে যাবে। তো শনি কম্বাসনের একটা এফেক্টও বুধের ওপরে, শনির ওপর তো থাকবে, বুধের ওপরেও থাকবে। তো আজকের আলোচনা এই নিয়ে সংশ্লিষ্ট থাকবে। আমি আলোচনা শুরুর আগে, যেহেতু আমি জাস্ট হাফ অ্যান আওয়ার আগে আমি মঙ্গলের গোচর নিয়ে আলোচনা করলাম এবং আপনাদের বললাম যে ব্যাক টু ব্যাক দুটো আলোচনা করব আপনাদের, আমি সেখানে মঙ্গলের নক্ষত্র পরিবর্তনের ব্যাপারটা বলতে ভুলে গেছি। অ্যাকচুয়ালি প্রথম দিকে আমি খুঁজে পাইনি কোথায় লিখেছিলাম, পরে আমি খুঁজে পেয়েছি এটা। তো আপনারা একটু যারা আগ্রহী তারা নোট ডাউন করে নিতে পারবেন। আচ্ছা, মঙ্গল প্রথমে যখন ক্যাপ্রিকর্নে প্রবেশ করবে, প্রবেশ করার পরে সে উত্তরাষাঢ় নক্ষত্রের 3টে চরণ ভোগ করবে। এই 3টে চরণ ভোগ করে সে শ্রবণা নক্ষত্রে প্রবেশ করবে 18/2/2024 রাত্রি 9:53 অর্থাৎ চন্দ্রের নক্ষত্রে সে তার গোচর সংগঠিত করা শুরু করবে সেখান থেকে। তারপরে সে শ্রবণা নক্ষত্রে 4টে চরণ ভোগ করবে, সেটা বিস্তার আছে 23°20' পর্যন্ত। তো সেই পর্যন্ত থাকবে, অর্থাৎ শ্রবণা ত্যাগ করে ধনিষ্ঠায় প্রবেশ করবে, সেটা 7/3/2024 প্রায় ভোর রাতে 3:42। তারপরে সে ধনিষ্ঠা নক্ষত্রে বাদবাকি অংশ অবস্থান করার পরে সে 15 এপ্রিল বিকেল 5:44 মকর রাশি ত্যাগ করে কুম্ভ রাশিতে গোচর সংগঠিত করবে এবং পরবর্তী ধনিষ্ঠা নক্ষত্রের যে দুটো চরণ আছে সেটা সে কুম্ভ নক্ষত্রে সেই গোচর সংগঠিত করবে। সেই আলোচনাটা ল্যাটার ফেজে আসবে। আমি এখানে বলে দিলাম তার কারণ ওখানে মিস করে গেছিলাম। যারা পরপর শুনবেন তাদের শোনার ক্ষেত্রে একটা প্যারিটি থাকবে। আমার ভুলের জন্য আমাকে ক্ষমা করবেন এই অংশটুকু নিয়ে। আচ্ছা, আমি মেন আলোচনায় চলে আসি, সেটা হচ্ছে বুধের আমি আগে যে টাইম জোনটা আছে সেগুলো নিয়ে বলে নিই, তারপরে আমি প্রভাব বিস্তারের ক্ষেত্রে যাব। বুধ আগামী 1 তারিখ 1 ফেব্রুয়ারি দুপুর 2:08 সে ধনুরাশি ত্যাগ করে মকর রাশির নবাংশে প্রবেশ করবে এবং মকর রাশিতেও প্রবেশ করবে একই সাথে। আচ্ছা, এবং এখানে বুধ অবস্থান করবে 20/2/2024 ভোর 5:30 পর্যন্ত। তারপরে সে কুম্ভ রাশিতে তার গোচর সংগঠিত করবে। আপনি অনেক বইতে পাবেন সেটা কোথাও 19 তারিখ, কোথাও 20 তারিখ, কিন্তু অ্যাকচুয়াল কলকাতার লঙ্গিটিউড ল্যাটিটিউড অনুসারে এটা 20 তারিখে বেরোচ্ছে। 20 তারিখ ভোর 5:30টার সময়, 5:50 বুধ 5:50 পরে কুম্ভ রাশিতে গোচর সংগঠিত করবে। এবার ক্যাপ্রিকর্নে যে নক্ষত্রগুলো পাবে তার মধ্যে প্রথম সে উত্তরাষাঢ়া নক্ষত্রের 3টে চরণ পাবে। সেই 3টে চরণে সে অবস্থান করবে 8/2/2024 পর্যন্ত এবং সেখানে ভোর মাঝরাত ভোর এরকম সময় 3:18 সে উত্তরাষাঢ়া নক্ষত্র ছেড়ে শ্রবণা নক্ষত্রে প্রবেশ করবে এবং শ্রবণা নক্ষত্রের বিস্তার 23°20' পর্যন্ত। এই নক্ষত্রে বুধ অবস্থান করবে, সেটা হচ্ছে 16/2/2024
সকালবেলা 8:17 পর্যন্ত, তারপরে ধনিষ্ঠা নক্ষত্রে প্রবেশ করবে এবং আলটিমেটলি তারপরে আর যে 6°40' সময় আছে সেটা বুধের যেতে মোটামুটি 4 দিন, 4.5 দিনের 4 দিন মতন লাগবে এবং ক্যাপ্রিকর্ন সে লিভ করবে সেটা 20/2/2024 ভোর 5:50। তো এটা আমি টাইম জোনটা আপনাদের বলে দিলাম। এবার আসি বেসিক আলোচনায়। বুধ কি জাতীয় গ্রহ? বহুবার আলোচিত হয়েছে। বুধ হচ্ছে প্ল্যানেট অফ কোঅর্ডিনেশন, অর্থাৎ যোগাযোগকারী প্ল্যানেট। আমাদের যদি সারা জীবনের মোটামুটি একটা অ্যাভারেজ মানুষ যে 75 থেকে 80 বছর পর্যন্ত বর্তমান যে গড় আয়ু আছে তার প্রেক্ষিতে তার জীবন আছে এবং মোটামুটি একটা সুস্থ জীবনযাপন সে করেছে, তাহলে তার জীবনে বুধের প্রভাব জীবনে দুবার আসবে। দশা অন্তর্দশা সেগুলো ছেড়ে দিন, ন্যাচারাল যে প্রভাব সেটা হচ্ছে একদম আর্লি চাইল্ডহুড ফেজ থেকে, অর্থাৎ তার বয়স যখন 1 বছর হবে তারপর থেকে অ্যাডোলেসেন্ট গ্রোথ আসার আগে পর্যন্ত, অর্থাৎ সে কৈশোরে আসার আগে পর্যন্ত। তো সেটা অ্যাভারেজ ওই 12-13 বছর 14 বছর ম্যাক্সিমাম ধরা যায়। সেটা এই পর্যন্ত বুধের ইফেক্ট থাকে। বুধকে বহু ক্ষেত্রে বালক গ্রহ বলা হয়, অনেক ক্ষেত্রে বুধের প্রায়োগিক ক্ষেত্রে ইউনাক হিসাবেও বলা হয়। সেটা এই কারণেই বলা হয় কারণ বালক অবস্থায় তার যে ধরুন জেন্ডারগত যে প্রকাশ সেটার খুব একটা অভিব্যক্তি থাকে না। একটা ছোট বাচ্চা মানে বাচ্চা, সে তার জেন্ডার কোনো থাকে না, ভবিষ্যতেও থাকা উচিত নয়, সেটাই সুস্থ সমাজের লক্ষণ। কিন্তু বাল্যকালে তো একেবারেই থাকে না। একটা 4-5 বছরের বাচ্চা পুরুষ কি মহিলা সেই নিয়ে কোনো কারোর মাথা ব্যথা থাকা উচিত নয়, সভ্য সমাজে তো উচিতই নয়। তো সেটা অ্যাকচুয়াল বুধের কারণ, সেই কারণে বুধকে এখানে বলা হয়েছে। আর বুধের আরেকটা ফেজ আসে, সেই ফেজটা হচ্ছে যখন আমাদের দ্বিতীয়বার আমরা যখন নাতি নাতনিদের সাথে আমাদের জীবন কাটাই, অর্থাৎ মোটামুটি ধরুন 55-60 বছরের পরে যখন আমাদের তৃতীয় প্রজন্ম আমাদের তৈরি হয়, সেই ফেজটাতে মোটামুটি আমরা আমাদের কাজ থেকে রিলিফ করে নিই এবং জীবনটা বাচ্চাদের সাথেই কাটানোর একটা সময় থাকে। এটা একটা আমি একটা আইডিয়াল সিনারিও বলছি, এর বিভিন্ন রকম অন্যান্য ব্যাখ্যানও হতে পারে, আমি সেগুলোতে যাচ্ছি না। তো সেই ফেজে কি হয়, সেই মানুষের মধ্যে একটা দ্বিতীয় একটা যে একটা শিশু সুলভ যে মানসিকতা তৈরি হয়, যেই ফেজেও কিন্তু সেই মানুষ নর্মালি সে নতুন করে সংসার ধর্ম সন্তানাদি এগুলোর ফেজের থেকে সে বহু দূরে চলে গেছে, সেই তার জীবনের যে ফেজটা সেটা তার শিফট হয়ে গেছে সেই ফেজেও। সুতরাং তার জেন্ডার নিয়ে কোনো থাকে না। এই কারণে বুধকে বহু ক্ষেত্রে আপনি দেখবেন বুধকে কিন্তু ইউনাক হিসাবে বলা হয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি বুধ নয়, বুধ একদম পুরুষ কেন্দ্রিক প্ল্যানেট এবং বালক গ্রহ হিসাবে তাকে বলা হয়, টাইনি প্ল্যানেট হিসাবে বলা হয়। এটা ধর্মের জন্য। একই কারণে স্যাটার্নকেও বহু ক্ষেত্রে দেখবেন ইউনাক হিসাবে বলা হয়, সেটা স্যাটার্নের অতিরিক্ত এজের জন্য, যে এজে মানুষের আর জেন্ডার তার কি আছে, সে জাতক না জাতিকা সেটা নিয়ে তার আর কোনো মানে ব্যাখ্যানের খুব একটা প্রয়োজন হয় না। সেক্ষেত্রে তার জ্ঞান, তার যে এক্সট্রিম স্পিরিচুয়াল নলেজ সেগুলোকেই সেক্ষেত্রে প্রাধান্য হয়। তো এগুলো একটা বেসিক আলোচনার বিষয়, বহু মানুষ প্রশ্ন করে, তার মধ্যে উত্তর দিয়ে দিলাম আর কি। এবার বুধ হচ্ছে বায়ু কেন্দ্রিক প্ল্যানেট। বায়ু দিয়ে কেন তাকে রিপ্রেজেন্ট করা হয়? বুধ হচ্ছে চঞ্চল। যদি একটা নদীর গতিপথ আলোচনা করি তাহলে 3টে গতি আছে, ঊর্ধ্বগতি, মধ্যগতি এবং সে যখন এস্চুয়ারি থেকে মোটামুটি 300, 350, 400 কিলোমিটার মধ্যে চলে আসে তখন তার একদম নিম্ন গতি শুরু হয়। তো এর মধ্যে একদম উচ্চ গতিতে পার্বত্য এরিয়ায় তখন নদী অত্যন্ত খরস্রোতা হয়। এই যে খরস্রোতা নদী যে প্রত্যেক মুহূর্তে তার মোড চেঞ্জ করছে, এটাই হচ্ছে বুধের এবং চন্দ্রের প্রকৃতি। বুধের সাথে চন্দ্রের বেসিক ডিফারেন্স অনেকবার আলোচনায় বলেছি।
বুধ যখন বকরি হবে তখন তার চন্দ্রের প্রকৃতি লোপ পাবে। কিন্তু যখন বুধ এখন মোটামুটি ধরুন মার্চ মাসের প্রায় থার্ড উইক পর্যন্ত বুধ এখন ভালো গতিতে চলতে থাকবে। এখন প্রথমে মকরের ঘর যাবে, এরপরে দেখবেন কুম্ভের ঘর ও 15.5-16 দিনে ক্রস করে যাচ্ছে। তারপরে মীন রাশিরও প্রথম 16-17 ডিগ্রিও খুব দ্রুততার সাথে ক্রস করবে, তারপরে স্লো হতে থাকবে এবং মেষ রাশিতে প্রবেশ করে মাত্র 3 ডিগ্রি গিয়ে গান্ডান্ত সিচুয়েশন অতিক্রম না করেই সে বকরি হবে এবং গান্ডান্ত পজিশনেই বকরি হয়ে সে আবার মীন রাশিতে রিভার্ট করে আসবে। তো সেটা পরের ফেজে, কিন্তু আগামী প্রায় ধরুন 40-45 দিন বুধ এখন হাই ভেলোসিটিতে থাকবে। তো বুধ যখন হাই ভেলোসিটিতে থাকে তখন তাকে চন্দ্রের সাথে তার কিছু গুণগত মিল পাওয়া যায়। তার মধ্যে চঞ্চলতা, প্রাণোচ্ছলতা। একটা বাচ্চাকে দেখবেন, যেরকম একটা বাচ্চা কোনোদিন প্রিটেন্ড করতে পারে না, অভিনয় করতে পারে না। একটা পশু কোনোদিন অভিনয় করতে পারে না, তার যে কোনো অভিব্যক্তি অত্যন্ত স্বতঃপ্রণোদিত। মানুষ অভিনয় করতে পারে, কিন্তু অন্যান্য পশু পাখিদের মধ্যে মানে অনেস্টি ব্যাপারটা যে ওয়ান অফ দ্য পার্টস অফ দ্য নেচার, সেটা সমস্ত প্রাণীকে দেখলেই বোঝা যায়, সে গাছপালাদের দেখলেও বোঝা যায়। কিন্তু সেটা তো বাচ্চাদের ক্ষেত্রেও সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটা মোটামুটি সুস্থ পরিবেশে ক্রমবর্ধমান একটা বাচ্চাকে আপনি যে কোনো সময় খুব সহজে, এখন হয়তো বাচ্চারা অনেক ছোটবেলা থেকে ইন্টারনেট বা এসব মোবাইল কম্পিউটার দেখছে, তারা অনেক কিছু জানছে, তথাপিও একটা বাচ্চার যে অভিব্যক্তি সেটা একটা পূর্ণবয়স্ক মানুষের থেকে অনেক কোমল এবং নরম এবং অনেক অনেক নিষ্ঠাবান এবং অনেক সৎ ইন অল আসপেক্ট। তো সেই দিক থেকে সেই বাচ্চাকে আপনি খুব দ্রুত ইনফ্লুয়েন্স করতে পারবেন, যেটা আপনি একটা ম্যাচিওর এজের পরে একটা মানুষকে করতে পারবেন না। আবার একটা বয়সের পরে গিয়েও একটা, আমি যখন বললাম যে তখন তার সেকেন্ড একটা চাইল্ডহুড আসে, যে যখন তার বয়সের প্রায় অনেকটা শেষের দিকে গিয়ে যখন তার নাতি নাতনিদের সাথে সময় কাটায়, সেই সময়টাও একই জিনিস তার মধ্যে আসে। কারণ তখন তারা কর্মগত, ভগবানের নাম জপ করা ছাড়া অন্য কোনো কাজ থাকা উচিত নয় বলেই শাস্ত্রে বলা আছে। তো যাই হোক, এবার সেই জন্য বুধকে বায়বীয় কারকের সাথে তুলনা করা হয়েছে প্রত্যেকটা প্রকৃতির সাথে, কারণ ও খুব দ্রুত বিচরণশীল। এবং বুধ যখন উচ্চ গতিতে থাকে, দেখবেন এই মকর রাশির শেষের দিকে যেতে যেতে বুধের গতি 2 ডিগ্রির ওপরে চলে যাবে, এবং সেটা তো কুম্ভ রাশিতে গিয়ে দেখতেই পাবেন। তো 2 ডিগ্রি মানে বুঝতে পারছেন, খুব রবি যতটা যাচ্ছে তার ডাবল ভেলোসিটি, মানে অ্যাঙ্গুলার যে ভেলোসিটি আছে উইথ রেসপেক্ট টু আর্থ, সেটা কিন্তু বুধ অ্যাচিভ করে নিচ্ছে। তার জন্য কি হয়, বুধের ক্ষেত্রে দৃশ্যপট খুব দ্রুত পরিবর্তন হয়। এবং বুধ যেহেতু টাইনি প্ল্যানেট, এবং বুধের ক্ষেত্রে সূর্যের যে দিকটায় থাকে বুধের সেই অংশটা পুড়ে যায় একদম, বুধের উল্টো দিকটা কম্পারেটিভলি ঠান্ডা থাকে। তো বুধের মধ্যে একটা নেচার অফ ডাইকোটমিও একসাথে থাকে। তো যার দরুন কি হয়, বুধকে আমরা ডুয়ালিটির কারক বা এসব বলে থাকি, তার একটা কারণ তার মধ্যে একটা টেম্পারেচার ডিফারেন্সের ব্যাপক তারতম্য থাকে। যে দিকটা সূর্যের দিকে থাকে সেটা হাই টেম্পারেচার থাকে, আর যেটা সূর্যের বিপরীত দিকে থাকে সেটা খুব লো টেম্পারেচার থাকে। তো সেটাও ওয়ান অফ দ্য কজেস, সেটা নেচার নির্দিষ্ট। তো বুধ যে কারকতায় আমাদের কাজ করবে সেখানেও সে সেই নেচারগুলো দেবে। বুধ কোন কারকতায় কাজ করে? কোঅর্ডিনেশন। আমি কিছুক্ষণ আগের আলোচনায় বলছিলাম যে লাল রঙের কালার মানে মঙ্গল রক্তকে রিপ্রেজেন্ট করে না, বোন ম্যারোকে রিপ্রেজেন্ট করতে পারে, বোনের একটা পার্টকে অবশ্যই রিপ্রেজেন্ট করে, তবে অবশ্যই সফট বোন, যেটাকে আমরা কার্টিলেজ বলি বা এই ধরনের কিছু, বা একদম বোন লাগোয়া যে মাসল থাকে তাকেও নির্দেশ করে। এবার আমাদের রক্তের প্রধান ভূমিকা কি? ক্লাস 8, 9, 10 জীবন বিজ্ঞানের বইতে দেখবেন লেখা আছে যে তরল যোগ কলা লেখা আছে, যোগাযোগকারী, অর্থাৎ হার্ট থেকে
ব্লাড পাম্প হচ্ছে, সেই ব্লাড আমাদের সারা শরীরে ছড়িয়ে পড়ছে। কি যাচ্ছে না, অন্ত্র থেকে সে সরল খাদ্য নিয়ে যাচ্ছে, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট খাবারগুলোকে ভাগ করে দিয়েছে উৎসেচকগুলো, ব্লাড তার মতন করে করে নিয়ে চলে যাচ্ছে, শ্বাসবায়ু নিয়ে যাচ্ছে, অসংখ্য উৎসেচক, হরমোন, আরও এসেনশিয়াল যে সমস্ত ভিটামিনস, মিনারেলস, সমস্ত কিছু সে ক্যারি করে নিয়ে নিয়ে কোষে যাচ্ছে এবং প্রত্যেকটা কোষে গিয়ে সে পৌঁছে দিচ্ছে এবং স্বার্থহীনভাবে পৌঁছে দিচ্ছে। রক্ত এবং লসিকা, লিম্ফ দুটোই এক কাজ করে। তো সেই কারণে এদের আমাদের শরীরের ক্ষেত্রে যোগ কলা বলা হয়। তো এটা বুধের কাজ, যে ফাংশনারি সেটা বুধের ওপর ডিপেন্ড করে। আমাদের নার্ভাস সিস্টেম, এই ধরুন আমি হাত নাড়াচ্ছি, তো ডাইরেকশন দিচ্ছে কে? এ। তো এই ডাইরেকশনটা আমার আঙ্গুল পর্যন্ত পৌঁছাতে হয়তো কয়েক ন্যানো সেকেন্ড সময় লাগতে পারে, কিন্তু এই টাইম ডিউরেশনটা আছে, কারণ ব্রেন আগে চিন্তা করবে, তারপরে সে ডাইরেকশনটা দেবে আমার হাতকে বা পাকে, আমি যাই করছি না কেন, ইভেন কথা বলছি, আমার মাথায় আগে প্রসেসরে সেই কথাটা তৈরি হচ্ছে, তারপরে সেটা আমার মুখ দিয়ে বেরোচ্ছে। এই পর্যন্ত আসতে হয়তো আপাত দৃষ্টিতে মনে হতে পারে সময় নেই, কিন্তু এর মধ্যে একটা সময় আছে। আপনারা যারা ইন্টারনেটে বা খেলা দেখেন অনেক দূরের দেশে, অনেক সময় দেখবেন যে যেটা মানে কেউ যদি রেডিওতে শোনেন, তাহলে দেখবেন যে যেটা ভিজুয়াল হচ্ছে সেটার মধ্যে অন্তত হাফ সেকেন্ডের মতন তারতম্য হয়। তার কারণ আছে, সেটার লাইট যেভাবে আসে, সাউন্ড সেভাবে আসে, এগুলোর মধ্যে ডিফারেন্স আছে অনেক। এগুলো এত উন্নত হয়ে গেছে এখন, এগুলোর মধ্যে ডিফারেন্স খুব একটা বোঝা যায় না। আমরা যখন ছাত্র জীবনে ছিলাম তখন এগুলো বোঝা যেত। সিমিলারলি যেরকম যখন বাজ পড়ে, সেই বাজ পড়ার সময় আমরা বাজের যে লাইটনিং যেটা যেটা সেটা আমরা দেখতে পাই প্রথম, কারণ তার ভেলোসিটি আগে এবং সাউন্ডটা তার 2, 4, 5 সেকেন্ড দূরে আছে। তো শব্দ প্রত্যেক সেকেন্ডে মোটামুটি 332 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে যায়। তো তার উপরে গেলে কি হয়, কোনো বস্তুকে হাইপারসনিক বলা হয়। এই যে মিসাইল টিসাইল টেস্ট হয় দেখবেন বলে হাইপারসনিক। হাইপারসনিক মানে যখন শব্দের গতির থেকে বেশি হয় তখন তাকে বলে। তো 5 সেকেন্ড আছে মানে মেঘটি পৃথিবী পৃষ্ঠ থেকে মোটামুটি ধরে নেওয়া যেতে পারে 1.5 কিলোমিটার উপরে আছে, কিন্তু আলোটা আগে দেখা যায়। ঠিক সিমিলারলি আমি কেন এতগুলো উদাহরণ দিয়ে বলছি, আমাদের ব্রেন আমাদের যে ফাংশন করার জন্য ইনসিস্ট করছে, আমাদের অর্গানগুলো সেই অনুসারে চালনা হচ্ছে। এই চালনা হওয়ার সময় অনেক সময় আমরা আবেগ দ্বারা চালিত হই, অনেক সময় রাগান্বিত হয়ে চালিত হই, ক্রুদ্ধ হয়ে চালিত হই। এই চালনার সময় বিভিন্ন রকম ইম্পালস আমাদের কাজ করে। এই প্রত্যেকটা ইম্পালসই এক এক রকমভাবে বুধ তার কারকতা অনুসারে প্রকাশ করে। অর্থাৎ আমি যে রেগে যাচ্ছি, আমি রেগে গেলে আমার হাত পার যে সঞ্চরণ হবে সেটা একটুখানি ক্ষিপ্র গতিতে হতে পারে, বা যখন হেসে কথা বলছি আর কি তখন একরকম। তো দুটোর মধ্যে তারতম্য না হলে তো দুটো বোঝা যাবে না। তো এই সম্পূর্ণ তারতম্য, সমস্ত কিছু ইম্পালস আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেম থেকে আমাদের সেই সংশ্লিষ্ট অর্গান, যেমন ধরুন এই আঙ্গুল পর্যন্ত আনছে, সেটা বুধ এনে দিচ্ছে। অর্থাৎ নার্ভাস সিস্টেমটা আমাদের টোটালি পালসটা বুধ হচ্ছে। আবার বাইরের যে পালস আমরা পাচ্ছি, ঠান্ডা লাগছে গায়ে একটা চাদর দিয়ে নিলাম, সেই পালসটাকেও ব্রেন পর্যন্ত নিয়ে যাওয়া, এবং সেই অনুসারে ব্রেন একটা কমান্ড দিচ্ছে আমাদের যে আমাদের গায়ে একটা কিছু গরম পোশাক দিতে হবে, সেটাও বুধ করে। বুধ ইজ এ মেসেঞ্জার, কোঅর্ডিনেটর। যে কোনো রাজার রবির দ্বিতীয় ঘর দেওয়া আছে। তো দ্বিতীয় ঘর মানে কি, রাজা যে প্রোক্লেম করে, তার যে প্রোক্লামেশন হয়, সেই প্রোক্লামেশনটা বুধ করে। হ্যাঁ, দেখবেন না আগেকার রাজা যখন একটা ঘোষণা করত, সেই সবাই একটা ঢাক নিয়ে, তখন তো আর ইন্টারনেট ছিল না, বা তো তখন ঢাক বাজিয়ে প্রচার হতো, এই রাজার হুকুম এবার তামিল হবে আর কি, এই পালন করতে হবে, না হলে কিন্তু তার এগেনস্টে প্রসিকিউশন করা হবে। তো এখনো সেইভাবেই হয়। সেটা
নির্দিষ্ট আরো আধুনিক এবং অনেক সুন্দর মোড়কে তার সিস্টেমগত এতে হয়। আগে যেটা স্যাংশন ছিল এখনই সেটা আইনে পরিণত হয়েছে, যেটা অনুমোদন ছিল, বাংলায় অনুমোদন বলে, এটা এখনো অনেক আমাদের প্রিমিটিভ সোসাইটির অনেক কমিউনিটির মধ্যে দেখতে পাবে, তাদের নিজস্ব অনুমোদন আছে, সেটা আমাদের এখন বিধিবদ্ধভাবে খাতায় লেখা আইনে পরিণত হয়েছে। এই সমস্ত কিছু যা হচ্ছে, যা প্রকাশ পাচ্ছে, তার সমস্ত কিছুই বুধ দ্বারা নির্দেশিত হয়। সেই জন্য বুধ যেহেতু দেখবেন যে আমাদের যত প্রিন্ট মিডিয়া আছে, আমাদের বক্তব্য, আমি কথা বলছি আপনি শুনছেন, মোবাইলটাকে উল্টো করে রাখুন তাহলেও কথা শুনতে পাবেন। তো সেক্ষেত্রে মানে কথাটা কেন শুনতে পাবেন, আমি তো কোনো অভিনয় করে বা ছবি এঁকে কিছু দেখাচ্ছি না, বা নায়ক নায়িকা নই যে সেটাকে ধরুন দেখতে হবে, তো কথাটা শোনা গেলেই হলো। তো সেক্ষেত্রে রেডিও কাজ করলেও এই যে কমিউনিকেশনটা যাচ্ছে, কমিউনিকেশনটা কিন্তু ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো এটাই বুধের কাজ। এর সাথে যখনই শুক্র যুক্ত হবে তখন হচ্ছে ওই সুন্দর করে সেজে ঠেজে এসে বসে করতে হবে, সেখানে বিষয় যেটাই থাক না কেন রিপ্রেজেন্টেশনটা খুব সুন্দর হবে, সিনেমা থিয়েটারের মতন যেরকম হয় আর কি। কন্টেন্টটা হয়তো আপনার ক্ষেত্রে খুব ভালো নাও লাগতে পারে, তো যেটাই হোক না কেন। তো বুধ যখন, বুধকে আমরা এয়ারি সাইন বলি, তো আমাদের যে তিনটে এয়ারি সাইন আছে, অর্থাৎ সেটা একটি হচ্ছে জেমিনাই আছে, একটি আছে আমাদের লিব্রা আছে, আর একটি অ্যাকুয়ারিয়াস আছে। এই তিনটে সাইনের ক্ষেত্রে বুধ কিন্তু মানে কম্পারেটিভ কমফোর্টেবল রোল প্লে করে। আর্থ সাইন যেগুলো রয়েছে তার মধ্যে বৃষ রাশি আছে, বুধের নিজের মূল ত্রিকোণ আছে, এবং তুঙ্গস্থান আছে, সেটা কন্যা রাশি, এবং আরেকটি হচ্ছে ক্যাপ্রিকর্ন। এই তিনটে ঘরে বুধের যে নেচার, সেই নেচারের মধ্যে রিয়েলিস্টিক নেচারটা অনেক বেশি মানে প্রাধান্য পেতে থাকে। অর্থাৎ বুধ তার যে, বুধের মধ্যে একটা অদ্ভুত ইম্যাচুরিটি আছে। রাহুও কোঅর্ডিনেশনের কাজ করে, কিন্তু রাহু তার বিনিময়ে আপনার থেকে মূল্য নিয়ে নেবে, অর্থাৎ তার যা ভ্যালু আছে সেটা নিয়ে নেবে, অনেক সময় মিসডাইরেকশনও করে দিতে পারে। যেতে হবে পূর্ব, আপনাকে পাঠিয়ে দিল পশ্চিম, সেটা ওই মুহূর্তে তার কারকতা অনুসারে নির্দেশিত হবে। কিন্তু বুধ কখনো মিসডাইরেকশনে পাঠাবে না, একমাত্র ও যদি কোনো কারণে পলিউটেড না থাকে। বুধ পলিউটেড হয় রাহুকেতু যুক্ত হলে বা স্যাটার্নের অ্যাম্বিয়েন্সে থাকলে, সেটা আমি অলরেডি আলোচনায় বলেছি। স্যাটার্নের অ্যাম্বিয়েন্সে বুধ তার আইডেন্টিটিকে হারিয়ে ফেলে, স্যাটার্ন এত ইনফ্লুয়েন্সিয়াল, বুধ তার কাছে হারিয়ে যায় একদম। তো তার ফলে বুধের যে নর্মাল কমিউনিকেটিভ পাওয়ার সেটা চলে যায়। মানে ধরুন একটা ক্লাস 5-এর ছাত্রছাত্রীকে আপনি যদি ধরুন এমএসসি কোনো ক্লাসে পাঠিয়ে দেন, তার যেরকম হবে, সে অত্যন্ত বুদ্ধিমতী বাচ্চা হতে পারে, কিন্তু ওই বয়সে কমিউনিকেট করার মতন জায়গায় সে তখনও পৌঁছায়নি। তার ফলে তার কমিউনিকেশনটা সেখানে একদম ভার্টিক্যালি ড্রপ করে যায়। এটা একটা সমস্যাটা অন্য। কিন্তু রাহু কেতুর অ্যাম্বিয়েন্সে চলে আসলে বুধ কিন্তু ম্যালেফেক্ট দেবে। এখন যেখানে বুধ অবস্থান করছে সেটা কিন্তু কেতুর অ্যাম্বিয়েন্সে আছে। কেতুর দৃষ্টি নেই বলে বহুবার আলোচনা হয়েছে, আমি নিজেও আলোচনা করেছি যে কেতু স্পর্শ দ্বারা জিনিসটাকে আপনাদের সামনে মানে প্রতিষ্ঠিত করবে, কিন্তু কেতুর প্রভাব আছে, 1-5 নয়। কেতুর প্রভাব আছে মানে কেতু যে রাহুরই শরীরের অংশ, তো কেতু থেকে 5th হাউসে সোজা দিকে 9th হাউসে বুধের অবস্থান থাকবে। তো যার পরিপ্রেক্ষিতে, এবং সে মঙ্গলের নক্ষত্রে রয়েছে কেতু, এবং সেই মঙ্গল যুক্ত হয়ে বুধ অবস্থান করবে। যতদিন বুধ 20 তারিখ অবধি থাকবে, মঙ্গল তো সেখানে অবস্থানই করবে 5 তারিখের পর থেকে। তো তার ফলে বুধ এখানে একটু সেন্সিটাইজড হয়ে যাবে। বুধ উইল প্লে দ্য ভেরি ম্যাচিওরড রোল ওভার হিয়ার। তা আমি কজগুলো বলে দিচ্ছি, আপনারা একটু শুনে নেবেন। এখানে অনেক বেশি প্র্যাকটিক্যালিটি মধ্যে চলে যাবে, তার
কাজকর্মের মধ্যে, অনেক বেশি রিয়েলিস্টিক, অনেক বেশি স্ট্রেট ফরওয়ার্ড কিন্তু ডিপ্লোম্যাটিক। স্ট্রেট বলবে কিন্তু কৌশল করে বলবে, যেটা আপনি ধরতে পারবেন না এক্ষেত্রে। কিন্তু যেহেতু ক্যাপ্রিকর্নের ঘর, এবং ক্যাপ্রিকর্নের ঘর হচ্ছে জাস্টিসের ঘর, ন্যায় বা ন্যায় প্রদানকারী ঘর, তো সেই হিসেবে কিন্তু বুধ তার যে মাটি থেকে ফ্লোটিং অবস্থায় থাকবে না, মানে ও উড়বে না। যতটুকু উড়বে সেটা কেতুর ওই পঞ্চম নবম কম্বিনেশনে আছে। কেতুর আছে মানে রাহুর আছে অ্যাকচুয়ালি। তো সেই হিসাবে বুধের কিছুটা অ্যাবারেশন এখানে লক্ষ্য করা যাবে। অ্যাবারেশনগুলো আমি বলে দিচ্ছি লাস্টে। আচ্ছা, স্ট্র্যাটেজিক হবে, প্রচুর কৌশলী হবে, কিন্তু নেগেটিভ অর্থে নয়। কিন্তু নেগেটিভ যে জায়গাটা হবে সেটা আমি আলাদা করে বলবো। স্ট্র্যাটেজিক, ভেরি ডিপ্লোম্যাটিক, ভেরি হাই ডিগ্রি অফ ইন্টেলেকচুয়ালিটি থাকবে এখানে। অর্থাৎ যে কোনো কথা বলা, করা বা তার এক্সিকিউশনের ক্ষেত্রে বুধ কিন্তু সেটা মেনটেন করবে। ধরুন কোনো প্রদেশের কোনো ফরেন অ্যাম্বাসেডার রয়েছেন, কোনো একজন আমাদের কমনওয়েলথ কোনো স্টেটের মধ্যে, সেখানে কোনো কারণে কোনো বাইল্যাটারাল রিলেশনে কোনো ধরুন কোনো চাপানোতর তৈরি হলো হয়তো কোনো কারণে। তো সেক্ষেত্রে পরিস্থিতিকে প্রাথমিকভাবে কোনো নির্দিষ্ট গভর্নমেন্টের পক্ষে সেটাকে সুচতুরভাবে সেটাকে এক্সিকিউট করার ক্ষমতাটা এক্ষেত্রে বুধের মধ্যে থাকবে। এবং সে যেহেতু শনির দ্বাদশে আছে, এবং মানে শনির যে দশম দৃষ্টি আছে তার তৃতীয় অবস্থান করছে, তার ফলে ওর কাজের মধ্যে কিন্তু কন্ট্রোল থাকবে। আনকন্ট্রোলড ভাবেই শুধু বুদ্ধি অ্যাপ্লাই করে যাবে না, কারণ বুধ কিন্তু স্যাটার্নের সাথে থাকা বা স্যাটার্নের পঞ্চম নবমে থাকা, সপ্তমে থাকা ভালো নয়, কিন্তু যদি কখনো চতুর্থ দশম কম্বিনেশনে বুধ শনি থাকে, বা দশম দৃষ্টি কখনো যদি বুধের ওপর থাকে, মনে করুন কন্যার ঘরে বুধ আছে, শনি আছে, আর মিথুনের ঘরে বুধ আছে, তো বুধের ওপরে শনির দশম দৃষ্টি আছে। সেই দৃষ্টি কিন্তু মানে খুব খুব ইনফ্লুয়েন্সিয়াল পলিটিক্যাল পার্সোনালিটি তৈরি করে। সাবজেক্ট টু দ্যাট তার ইনফ্লুয়েন্স কতটা হবে, স্যাটার্নের ক্ষমতা কতটা, বৃহস্পতি কতটা, অনেক কিছু। কিন্তু প্রাথমিকভাবে সে একটা গ্রাম লেভেলেও কিন্তু সে যদি রাজনীতি করে সেটাও কিন্তু সে, বা ধরুন কোনো সমাজকর্মী হয় তাহলেও কিন্তু সে খুব ইনফ্লুয়েন্সিয়াল হবে এবং নিজের কাজটা খুব সৎভাবে করতে পারবে। অনেস্টিটা তার মধ্যে ন্যাচারালি থাকবে নিজের কাজের প্রতি। আচ্ছা, তার সাথে যেটা হবে, যে কমিউনিকেশনটা যেটা করবে না সেটা খুব খুব নির্দিষ্টভাবে, মানে আগে থেকে প্রি প্ল্যান স্পিচ তৈরি করে পড়ে না, দেখবেন খুব হাই অফিসিয়ালরা একটা নির্দিষ্ট স্পিচ দিচ্ছে, যেটা আন্তর্জাতিক ক্ষেত্রে যেটার একটা গুরুত্ব আছে, সেক্ষেত্রে স্পিচ একদম তার বাইরে একটাও শব্দ যাবে না। এইরকম ওয়েল স্টাক, মানে স্ট্রাকচার্ড পিস অফ পেপার যেটা বলতে পারেন, এবং সেটাই আর কি সে স্পিচ হিসাবে দেয়। এবং ভেরি ইনফ্লুয়েন্সিয়াল পিপলদের মধ্যেখানে অবস্থান করে, বা নিজেও সেই ইনফ্লুয়েন্সিয়াল পার্সোনালিটি কিন্তু হতে পারে সব দিক থেকে। ইভেন কোনো বিজনেস ডেলিগেশনের ক্ষেত্রেও হতে পারে। দেখা গেল গভর্নমেন্টের কোনো খুব গুরুত্বপূর্ণ টেন্ডার বেরোচ্ছে, সেক্ষেত্রে মানে তার স্কিলের ওপরে গভর্নমেন্ট সেটাকে হয়তো তাকে প্রদান করবে, সেক্ষেত্রেও কিন্তু তার এই গুণগত মানগুলো কাজে দেবে অত্যন্ত। রিয়েলিস্টিক অ্যাপ্রোচ হবে, হ্যাঁ, ভেরি স্পিরিচুয়াল গ্রোথ অত্যন্ত ভালো দেবে এখানে, অত্যন্ত ভালো। যারা বিভিন্ন স্পিরিচুয়াল প্রিচার আছেন, যারা সেই কাজ যারা করেন, তো সেই সময় কিন্তু বাচক ব্যাসপীঠের উপরে বসে যখন করতে হয় এই কাজ, বহু আগে, অনেক আগে একটা সময় আমি এর সাথে যুক্ত ছিলাম সামান্য,
শারীরিক কারণে সেখান থেকে সরে আসতে বাধ্য হয়েছে। সুতরাং পদ্ধতিটা সম্পর্কে আমার সামান্য ধারণা আছে। তো যারা সেখানে বক্তব্য রাখেন তারা কিন্তু প্রত্যেকেই অত্যন্ত জ্ঞানী মানুষ যারা এই কাজটা করে। তো সেদিক থেকে কিন্তু সেটা বেটার জায়গা রয়েছে। তো স্পিরিচুয়াল গ্রোথ দেবে এবং বাচক হিসাবে থাকলে খুবই ভালো গ্রোথ দেবে, এবং সে কিন্তু এক ফোঁটার সময় কোনোভাবে নষ্ট করবে না। কিন্তু যে তথ্যগুলো পার্সোনাল সেই তথ্য কিন্তু সহজে সে বাইরে প্রকাশ করবে না। অনেক সময় ইশারা দ্বারা গেস্টারে কথা বলার প্রবণতা কিন্তু তৈরি করবে, অর্থাৎ সেটা অনেক বেশি কৌশলগত, স্ট্র্যাটেজিক। নেগেটিভ জিনিস কি হতে পারে, জাতক জাতিকার হরোস্কোপে যদি শনি দুর্বল হয় এবং কোনো কারণে বৃহস্পতি বা রাহু বা কেতু যুক্ত থাকে, মোটামুটি 5 ডিগ্রির মধ্যে যদি অবস্থান করে, বিশেষ করে বৃহস্পতি যদি বকরি বা স্লো অবস্থায় সেখানে অবস্থান করে, তাহলে কিন্তু মিথ্যে কথা বলবার প্রবণতা থাকবে এবং খুব ফিসি ব্যাপারে মিথ্যে বলবে, যেটার কোনো প্রয়োজন পড়ে না। নিজের ইনফ্লুয়েন্স বাড়ানোর জন্য মিথ্যে বলতে পারে। ল্যাথার্জি প্রচুর পরিমাণে আসতে পারে, ইনার্শিয়া, জড়তা, ঠেলে কাজ করানোর প্রবণতা, কাজকে পেন্ডিং করে করে পেছন দিকে করবে এবং তার জন্য বিভিন্ন অ্যালিবাই তৈরি করা, এটা হচ্ছে না, ওটা হচ্ছে না, এইরকম ভাবে তৈরি করবে। কিন্তু অনেক বেশি পয়সা নিজের রূপচর্চার জন্য নষ্ট করতে পারে, যেটার কোনো প্রয়োজন নেই। বা ঘরের একটা রং আছে, বা ধরুন ঘরের কিছু ইলেকট্রিক্যাল ইকুইপমেন্টস আছে, সেগুলো কিন্তু সে করতে পারে কোনো না কোনোভাবে পাল্টানো বা এই সংক্রান্ত কোনো কাজের কিন্তু ভালো মানে অহেতুক খরচা করা তৈরি করতে পারে। কোনো গাড়ি বা কোনো কিছু শেখা, একটু বেশি পরিমাণ রিস্ক নেওয়া, আবার ছোটোখাটো কোনো কোনো গল্প যদি কেউ শোনায় যে গাড়ি ভাবে চালালে বিপদ হতে পারে, তো সেখান থেকে আবার পিছিয়ে আসা, এক ধরনের দোদুল্যমানতা এক্ষেত্রে গ্রাস করতে পারে নেগেটিভ ভাবে থাকলে। বিশেষত যারা বিভিন্ন ধরুন কনসালটেন্সি পেশার ক্ষেত্রে রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই ধরনের প্রবণতা তৈরি হওয়ার যথেষ্ট বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে। অ্যাজ এ হোল কিন্তু এখানকার গোচর মোটের উপরে ভালো দেবে, কম্বাস্ট আছে। তো সেই হিসাবে কম্বাস্টের এফেক্ট যেটা দেয় সেটা হচ্ছে যতটা ফল দেওয়া তার থেকে ফলটা একটু ডেফার্ড করে দেয় বুধের ক্ষেত্রে। বুধ যে জায়গা দিচ্ছে, মানে কমিউনিকেশনটা যতটা দেবে, দিতে যদি 1 ঘন্টা লাগে, সেটা হয়তো 1 ঘন্টা বা 1.5 ঘন্টা নেবে, ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য স্ট্রেংথ অফ দ্য রেসপেক্টিভ হরোস্কোপস। এইটা কিন্তু স্পেসিফিক জায়গা। আমি একটু লগ্ন রাশি ভিত্তিক জায়গাটা আপনাদের বলে দিচ্ছি। অগ্নিকারক যে রাশি আছে, অর্থাৎ মেষ, সিংহ এবং ধনু, যে সকল ব্যক্তিবর্গের ক্ষেত্রে যথাক্রমে লগ্ন এবং রাশি, তাদের জন্যই গোচর কিন্তু মোটের ওপরে ভালো গোচর দেবে, এটুকু বলতে পারি। এবং সর্বোপরি কমিউনিকেশন স্কিল বা আপনার অফিস বা কাজের জায়গা, ব্যবসা, সেখানে কিন্তু আপনি অনেক মাইনিউট জায়গায় কিন্তু কমিউনিকেট করতে পারবেন, যেটা আপনি আগে চিন্তাই করতে পারতেন না। এবং আপনি যেখানে যে কোম্পানির সাথে যুক্ত আছেন, আপনার ব্যবসা থাকলে সেখানে কিন্তু আপনি অনেক খুঁটিনাটি ব্যাপার আপনি দেখবেন, এবং সেটা আপনার পরবর্তী ক্ষেত্রে আপনার যে নর্মাল গ্রোথ বা প্রোগ্রেস যেটাই বলুন না কেন, মানে কোম্পানি, সেটার জন্য কিন্তু খুব উল্লেখযোগ্য ভূমিকা এক্ষেত্রে ক্যাপ্রিকর্নে মার্কারি কিন্তু পালন করবে। তার সাথে যে অংশটা করবে সেটা হচ্ছে, আপনার যদি কোনো পুরনো লোন বা এরকম কিছু থাকে যেটা ধরুন রিপে করতে পারছেন না সামহাউ, বা কোনো কারণে অ্যাকোমোডেটেড হয়ে উঠছে না, সেই রকম কিন্তু একটা অংশ, অন্তত একটা সাবস্ট্যান্সিয়াল অ্যামাউন্ট অফ মানি ইউ উইল বি এবল টু জেনারেট, এবং সেটা খুব পজিটিভ, সকারাত্মকভাবেই জেনারেট করতে পারবে, এবং সেটা কিন্তু দিয়ে আপনি রিপেও করার মতন অবস্থা তৈরি হবে। কাজের জায়গায় কিন্তু খুব ভালো রেকগনিশন পাবেন, রেপিউটেশন পাবেন। একটু আপনার বর্তমান যে অফিস আছে সেখান থেকে
মোটামুটি 6 থেকে 150 কিলোমিটারের মধ্যে আপনার ট্রান্সফার হতে পারে। তার বেশি দূরে ট্রান্সফার হওয়ার যোগ শতকরা 2 ভাগ লোকেদের আছে, বাকিদের ক্ষেত্রে নেই। অ্যাকচুয়ালি শতকরা 70 ভাগ লোকেদেরই 40 কিলোমিটারের মধ্যে, মানে আমি 6 থেকে 40, আমি 150 বলেছি পুরো অংশটাকে কভার করে, তার বেশি দূরবর্তী জায়গায় নেই। এমনও হতে পারে যে আপনার একটা অফিসেরই একটা বিল্ডিং থেকে আরেকটা বিল্ডিংয়ে আপনাকে ট্রান্সফার করতে পারে। এই ধরনের প্রবণতাও কিন্তু এ সময়ে আছে। যেখানেই যান সেখানে মান সম্মান সেটা বৃদ্ধি পাবে, দৈনন্দিন কাজের সাথে আপনি নিজেকে যুক্ত করতে পারবেন এবং নিজে এনরিচ থাকতে পারবেন, সেটা হচ্ছে সব থেকে বড় ব্যাপার। আর শরীরের ক্ষেত্রে বলবো, লিভার এবং প্যানক্রিয়াস দুটো অর্গানেরই যত্ন নেবেন। আপনার যদি কোনো কারণে কনস্টিপেশন বা এই রিলেটেড প্রবলেম থাকে তাহলে কিন্তু সেই সংক্রান্ত ব্যাপারে সাবধানতা নেবেন। রিউমেটয়েডের যদি কোনো প্রবলেম ভোগ করেন, বিশেষত হাতের যে ফিঙ্গার আছে বা হাতের যে ফ্যালাঞ্জেস এই অংশে আছে যদি হয় বা নিয়মিত ওষুধ খেতে হয়, তাহলে কিন্তু মনে রাখবেন যে এই ফেজটাতে অন্তত ফেব্রুয়ারি মাসের 12 তারিখ পর্যন্ত এটা কিন্তু ভেরি ফ্লাকচুয়েশন অফ টেম্পারেচার যাবে। শীত কিন্তু এখনো যাবে না, আজকেও খুব ঠান্ডা আছে এখন। আমার এই ঘরে হিটার চলছে, সেই জন্য আমি এরকম নর্মাল একটা ফতুয়া পরে বসে আছি তো, কিন্তু বাইরে খুব খুব বেশি টেম্পারেচার, মানে খুব লো টেম্পারেচার আছে আর কি। এই টেম্পারেচারটা কিন্তু 2-2.5 দিনের মধ্যেই বাড়বে। শুক্রটা ঢুকলেই রবির নবাংশে কেতু আছে, তো টেম্পারেচারটা রেইজ করবে। টেম্পারেচারটা কমাতে গেলে এগেইন ডিপ্রেশনের জন্য বৃষ্টি হতে হবে, সেটা কিন্তু হতে থাকবে। হ্যাঁ, এরকম আপনি মোটামুটি ডিসেম্বর মাসের 12, মানে রবি যতক্ষণ পর্যন্ত আমাদের অ্যাকুইরিয়াসে চলে না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু ঠান্ডার একটা বেশ ভালো প্রভাব থাকবে, যেটা এই সময় কিন্তু কম্পারেটিভলি কমে আসে, সেটা কিন্তু ভালো প্রভাব থাকবে। আচ্ছা, আর একটা অংশ বলে দিই, সেটা হচ্ছে যাদের ক্ষেত্রে মানে গলাতে কোনো কারণে গলায় যদি কোনো ইনফেকশন দেখেন, যেরকম আমার দেখতে পাচ্ছেন খুব, তো আমার সারা বছরই থাকে। বহু লোক বলে আপনি এত রোগে ভোগেন, আপনি নিজেরই কিছু করতে পারেন না, আপনি আমাদের আর কি পরামর্শ দেবেন? তো আমার জীবনে একটা ট্র্যাজেডি আছে, যেটা কিছু আমার যারা খুব কাছের মানুষ আছেন তারা জানে আর কি। তো সেই ট্র্যাজেডিটার জন্য আমার লাইফের আমার ফিজিক্যাল জায়গায় একটা খুব বড় ব্রেকডাউন হয়ে গেছে। তো যার দরুন আমাকে অনেক কিছু কে দিতে হয়, সবই কর্মফলের এফেক্ট আছে, তো সেটা আলাদা ব্যাপার। তবে যাদের নর্মালি আমার থেকে বলিষ্ঠ সুস্থ, তারাও কিন্তু নিজের থ্রট থেকে আপার চেস্ট পর্যন্ত অংশের যত্ন নেবেন, এবং যদি কোনো সময় থাইরয়েডেরও কোনো সমস্যা দেখেন তাহলেও কিন্তু সাবধান। আর একটা জিনিস বলছি, আমি নর্মালি এই জাতীয় শব্দগুলো ব্যবহার করি না আমার কোনো অনুষ্ঠানে, যেহেতু আমি এগুলো থেকে দূরে থাকি। সেটা হচ্ছে যারা রেড মিট জাতীয় খাবার খান বা অতিরিক্ত পেঁয়াজ রসুন জাতীয় খাবার খান, সে কি খাবেন সেটা আপনার পার্সোনাল ব্যাপার, কিন্তু যদি খান তাহলে একটুখানি রিভিউ করে নিতে পারেন কোনো ডায়েটিশিয়ানের থেকে, যে সেটা খাওয়া কতটা আপনার ক্ষেত্রে প্রযোজ্য আর কি, একটু দেখে নেবেন। আচ্ছা, পৃথ্বীকারক যে রাশি আছে সেটা বৃষ রাশি, কন্যা রাশি এবং মকর রাশি। যে সকল ব্যক্তিবর্গের ক্ষেত্রে যথাক্রমে রাশি এবং লগ্ন, তাদের জন্য বলে দিই, সেটা হচ্ছে সন্তানদের সাথে বা সন্তানদের সন্তানের সাথে, মানে থার্ড জেনারেশনের সাথে কিন্তু অত্যন্ত ভালো সময় কাটাতে পারবেন এই সময়টা, এবং খুব কম্প্যাটিবল টাইম থাকবে। শুধুমাত্র মঙ্গলটা এখানে অবস্থান করার জন্য কিছু ইরিটেশন বা কিছু অতিরিক্ত চিন্তা ভাবনা, ওভার থিঙ্ক করার মতন মেন্টালিটি তৈরি করবে। আদারওয়াইজ কিন্তু বুধের গোচর কম্পারেটিভলি বেটার আছে, এবং রবিও থাকবে অলমোস্ট সাবস্ট্যান্সিয়াল পোর্শন অফ মার্কারি
এখানে যতদিন আছে আর কি। তো তার ফলে তারও একটা ভালো ইফেক্ট আপনারা এখান থেকে পেয়ে যাবেন। ব্যবসার ক্ষেত্রে নতুন দিক নির্দেশ করবার যোগ আছে, প্রচুর স্পিরিচুয়াল জার্নি আপনাদের শো করছে, সন্তানদের ডেভেলপমেন্ট শো করছে। যারা বিভিন্ন লাভ অ্যাফেয়ার্স বা কোনো কারণে সম্পর্কের ক্ষেত্রে ব্রিচ অফ রিলেশনশিপ হয়েছে, তারা কিন্তু এখান থেকে অনেকটা বেটার সময় আপনারা অনুভব করতে পারবেন এই স্প্যানটাতে। মোটামুটি আমি বলবো সেটা 4-5 তারিখের পর থেকে, অর্থাৎ প্রথম বর্গোত্তম সিচুয়েশনটা চলে যাক, তারপর থেকে আরো ভালো, মানে প্রথম দুদিনেই বর্গোত্তম সিচুয়েশনটা চলে যাবে, মানে 3 তারিখ 4 তারিখ থেকে দেখবেন কম্পারেটিভলি বেটার ফল পাচ্ছেন। কমিউনিকেশন বলুন, কোঅর্ডিনেশন বলুন, সবকিছু আছে, কিন্তু এক্সপেন্ডিচারটা প্রচুর বাড়িয়ে দেবে, হ্যাঁ, খরচ, এবং যেটা আনওয়ান্টেড এক ধরনের এক্সপেন্ডিচার, আপনি জানেনই না, কিন্তু হঠাৎ করে হলো, সেটা নিজের জন্য হতে পারে বা বাড়ির কোনো বয়োজ্যেষ্ঠ মানুষের জন্য কিন্তু এই ধরনের সেম থিংস আপনার ক্ষেত্রে কিন্তু ঘটতে পারে। তো যাই হোক, এই ব্যাপারে সচেতন থাকবে। নতুন কোনো কমার্শিয়াল প্লেস পারচেসের কিন্তু যোগ আছে, ইভেন কোনো গ্যারেজ বা কোনো ভেহিকেল এই ধরনের বা অর্নামেন্ট এই ধরনের কিন্তু পারচেসের খুব ভালো যোগ আছে। সেটা যদি থাকে সেটা করতে পারেন, সে নিয়ে কোনো সমস্যা নেই। আর যেটা করবেন সেটা হচ্ছে, যারা বিভিন্ন বন্ড বা ইকুইটি এই ধরনের শেয়ার এসব মেনটেন করে বা বিভিন্ন ডিবেঞ্চার, তারা লং টার্মে যদি বিনিয়োগ করতে পারেন, লং টার্ম মানে আমি বলবো মিনিমাম 1 বছরের বেশি, তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো ফল প্রদানকারী সময় এটা আছে। আপনারা শুধু বাড়ির যে কোনো ইলেকট্রনিক গুডসের দিকে নজর দেবেন, কোনোভাবে যেন কোনো বাচ্চাদের থেকে সেটা একটা ডিস্টেন্স মেনটেন করানো যায়। শরীরের ক্ষেত্রে বলবো ব্লাড সুগারের সমস্যা থেকে কিন্তু সাবধান, এবং সেখান থেকে রাইট কিডনি, প্রস্টেট পুরুষদের ক্ষেত্রে, মহিলাদের ক্ষেত্রে ওভারি সংক্রান্ত জায়গা, সেখান থেকেও কিন্তু সাবধান। এটা কিন্তু মানে সুগার থেকে আসার সমস্যা আছে, বা সুগার থেকে কোনো অংশে, কোনো স্কিনে কোনো ডিজিজ হতে পারে, সেটা লেগ লেন্থ বরাবর হওয়ার কিন্তু যোগ রয়েছে। বা যাদের ক্ষেত্রে কার্বন কল জাতীয় সমস্যা ছোটবেলায় কখনো হয়েছিল বা একটু এজে, যদি সেই রকম কোনো সমস্যা পুনরায় রেকার করে, তাহলে কিন্তু মানে উইদাউট ডিলে সঙ্গে সঙ্গে চিকিৎসকের পরামর্শ নেবেন এবং সেই অনুসারে চলবেন। যদি দেখেন যে কোনো কারণে মানে এরকম ফিমেলদের ক্ষেত্রে মোটামুটি 48 থেকে 52 এরকম এজের মধ্যে আছেন, ক্যালসিয়াম সিনথেসিস শরীরে বেশ কমে গেছে, তারাও কিন্তু একদম মানে খুব সিনসিয়ারলি চিকিৎসকের পরামর্শ নেবেন, ভালো ডক্টর দেখিয়ে নিজেদের ওষুধপত্র এসবগুলো কিন্তু ঠিক করে দেবেন। আর আপনি যদি গাড়ি চড়েন এবং আপনার গাড়ি যদি কোনো চালক থাকে, তাকে কখনোই ইনস্টিগেট করবেন না, বিশেষত রাত্রিবেলা। একমাত্র যদি কোনো মেডিকেল ইমার্জেন্সি না হয়, তাহলে কিন্তু অবশ্যই করবেন না। যত রাত বাড়বে তত প্রবাবিলিটি ফ্যাক্টরটা নেগেটিভ বেশি আছে। অবশ্যই সেটা আপনার বেস হরোস্কোপেও সেই জায়গাটা থাকতে হবে। বাদিকের পা বরাবর যত্ন নেবেন, যাতে সাইটিকা জাতীয় সমস্যা রয়েছে বা হাঁটু অংশে কোনো কারণে রিপ্লেসমেন্ট বা এগুলো আছে, তারাও সাবধানে সময়টা করবে না। আচ্ছা, বায়ুকারক যে রাশি আছে, অর্থাৎ মিথুন, তুলা এবং আমাদের কুম্ভ, এ সকল ব্যক্তিবর্গের ক্ষেত্রে যথাক্রমে লগ্ন এবং রাশি, তাদের জন্য এই গোচর কিন্তু মোটের উপরে ভালো গোচর আছে। মানে আমি অন্তত 50 to 55% এর জায়গা কিন্তু আপনাদের দেব। আপনি হয়তো ভাবতে পারেন যে কারোর ক্ষেত্রে 8th হাউসে থাকছে, কারোর ক্ষেত্রে 12th হাউসে, কারোর 4th হাউসে, এটা 4, 8, 12 কম্বিনেশনে থাকলেও এই বুধের ক্ষেত্রে গোচর কিন্তু বর্তমান প্রেক্ষিতে অন্যান্য প্ল্যানেটের সাপেক্ষে আপনাকে কম্পারেটিভলি ভালো ফল দেবে। কোন কোন ক্ষেত্রে দেবে সেটা বলে দিই।
যারা বিভিন্ন পোস্ট অ্যান্ড টেলিগ্রাফ এই সমস্ত ফিল্ডে চাকরি করছেন, যারা বিভিন্ন মিডিয়া পার্সোনালিটি ফিল্ডে কাজ করছেন বা ব্যাক অফিসে কাজ করেন, যারা বিভিন্ন বিপিও কেপিও এই সমস্ত অর্গানাইজেশনে যারা কাজ করছেন, যারা বিভিন্ন ডেটা অ্যানালিটিক্স মানে অ্যানালিটিক্যাল কোনো দপ্তরে চাকরি করছেন, যারা বিভিন্ন সার্ভেয়ার, বিভিন্ন ধরুন যে কোনো রকম দপ্তরে সার্ভে করেন, স্পেশালি সেই সার্ভে যদি কোনো পপুলেশন, কোনো ডেমোগ্রাফি, কোনো রকম অন্যান্য সামাজিক সেকশন, যে আমাদের ধরুন দেশে কতজন ধরুন ব্যবসা করছেন, যাদের বয়স মোটামুটি 21 থেকে 35, তার উপর একটা সার্ভে হচ্ছে। এবার তার মধ্যে হয়তো ডিভিশন হলো যে যার ইয়ারলি টার্নওভার 5 লাখ, কারোর 5 লাখ থেকে 10 লাখ, 10 লাখ থেকে 20 লাখ, এরকম ভাবে আর কি যারা সার্ভে করেন, তাদের জন্য কিন্তু সেই সমস্ত সংস্থার যারা যুক্ত রয়েছেন তাদের জন্য অত্যন্ত শুভ ফল প্রদানকারী। যারা সফটওয়্যার ম্যানুফ্যাকচারিং এর কাজ করেন বা বিদেশে ডেলিভার করেন, তাদের জন্য কিন্তু অত্যন্ত ভালো সময়। যারা বিভিন্ন দামি গহনা যারা তৈরি করেন বা ধরুন যারা বিভিন্ন ডিজাইন মানে তাদের ক্রিয়েটিভিটির মাধ্যমে তৈরি করছেন বিভিন্ন বড় বড় কনসার্নের জন্য, তারাও কিন্তু এ সময় তাদের মূল্য মানে তাদের যে স্বীকৃতি আছে কর্মের, সেটা কিন্তু পাবেন। যারা বিভিন্ন সিনেমা থিয়েটার এ সমস্ত জায়গায় মানে ব্যাকে, যারা থিয়েটারের পেছনে যারা রয়েছে এবং খুব গুরুত্বপূর্ণ, ধরুন কোনো মেকআপ আর্টিস্ট আমরা হয়তো চিনি না, সেই রোলটাকে তার চরিত্রটাকে ফুটিয়ে তোলার জন্য সেই ব্যক্তির খুব গুরুত্ব রয়েছে, তারা কিন্তু অত্যন্ত সুফল পাবেন। এক্ষেত্রে যারা পর্যটন শিল্পের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু অত্যন্ত ভালো যোগ এক্ষেত্রে দেখা যাচ্ছে। শরীরের ক্ষেত্রে আপনাদের বলবো একদম আপার ডাইজেস্টিভ পার্টে নজর দেবেন, বোথ দ্য লাংস নজর দেবেন, হার্টের ক্ষেত্রেও কিন্তু নজর দেবেন। যদি ইভেন হাঁটতে চলতে গেলে সামান্য হাঁপিয়েও যান, তাহলেও কিন্তু একটু ডক্টরকে কনসাল্ট করিয়ে নেবেন। তেমন হলে বয়স বিশেষত যদি 30-32 পেরিয়ে যায়, তাহলে কিন্তু অবশ্যই ইগনোর করবেন না সেরকম জায়গায়। সন্তানদের নিয়ে বেশি উদ্বিগ্ন হবেন না, তাহলে কিন্তু সেটা আপনার অ্যাংজাইটি হাইপার টেনশনের কারণ হয়ে দাঁড়াবে। সন্তানকে তার মতো গ্রো করতে দিন, যে বয়সে তাকে যে ধরনের সার্ভিলিয়েন্স দরকার হয় সেটা দিন, ব্যাস। শুধু আমি যেটা বলেছি, সন্তানদের নিয়ে বড়াই করবেন না। এটা আমার মানে আমি শুনতে শুনতে আমার এত খারাপ লাগে, খুব বড়াই করে। হ্যাঁ ঠিক আছে, পিতামাতার ক্ষেত্রে সন্তানের কোনো তুলনা চলে না, সেটা তার কাছে অদ্বিতীয়, কিন্তু অহেতুক বড়াইয়ের দরকার নেই। আমি বহু মানুষকে দেখেছি, অনেক ভালো ভালো সিনিয়র মানুষকে, হ্যাঁ, এবং আমি গতদিনও অনুষ্ঠানে বলেছি, দু একটা এক্সেপশনাল কজ হতে পারে, কোনো যোগ্য লোক কখনো তার মধ্যে যদি ইনবিল্ট কোয়ালিটি থাকে, সে কখনো বসে থাকবে না, সে কিছু না কিছু করে নেবেই তার মতন করে। যে বসে আছে তার মধ্যে অনেক কিছু লুফোলস আছে, একমাত্র তার শারীরিক প্রতিবন্ধকতা যদি কিছু না থাকে। তো এটা মনে রাখবেন। আমি এমন আমার এক বন্ধুকে চিনি যার দুটো পাই প্যারালাইজড, আমার ছোটবেলাকার বন্ধু, আমরা একসাথে এমএসসি পড়েছি। দুটো পাই প্যারালাইজড, সে ওই অবস্থায় কলেজ করেছে, ইউনিভার্সিটিতে পড়েছে, পরবর্তীকালে সে তার পোস্টডকও কমপ্লিট করেছে এবং কলকাতার একটি খ্যাতনামা কলেজে সে পড়ায়। আমি নাম বললে আপনারা চিনতে পারবেন, অনেক টিভি টক শোতেও আসে অনেক সময় কথা বলতে। দুটো পা তার ছোটবেলা থেকে অকেজো, আমি নিজের চোখে দেখে এক্সপেরিয়েন্স করে কথা বলি। ওই জন্য আমাকে যখন কেউ এসে বলে না আমার ছেলে বা মেয়ে অমুক পড়েছে তমুক পড়েছে এখন কিছু হচ্ছে না, এগুলো সব আপনাদের ভুল অ্যাসেসমেন্ট আছে। আমি ছোট করছি না আপনাদের, হতে পারে আমি ভুল বলছি, কিন্তু আমি যেহেতু 2.5 লক্ষের উপরে হরোস্কোপ দেখেছি, আমার বয়স কম হতে পারে, কিন্তু আমার 23 বছর বয়সের এক্সপিরিয়েন্স আছে, সেটা ফেলে দেওয়ার মতো নয়।
আমি সেখান থেকে বলছি এই অতিশয়োক্তি করবেন না। আগে থেকে যদি নিজেকে একটা জায়গায় তুলে দেন না, তাহলে না সেইখান থেকেই আপনার চিন্তার মানে ব্রাউন স্টাডিটা তৈরি হবে এবং নিজের সন্তান সম্পর্কে এমন কল্পনা করতে শুরু করবেন, লাস্টে দেখবেন সেখান থেকে না সে ভুল পথে চলে গেছে। তার যদি ঠিক অ্যাসেসমেন্ট হয় সে কিন্তু ঠিক লাইন পেয়ে যাবে এবং কিছু একটা জীবনে করে নেবে। কিন্তু অতিরিক্ত তাকে মানে করার দরকার নেই, তার যতটা আছে সে ততটা তো ঠিকই পাবে ছক অনুসারে। বাচ্চা বয়সে বড় গ্রহের দশা ভোগ করছে, 22 বছর বয়স শনির দশা ভোগ করছে, সেই মানুষের থেকে আপনি এক্সপেকটেশনটা করবেন কি করে? সে তো সেই দশার কারকতা অনুসারে ফল দেওয়ার মতো অবস্থাতে নেই। আমি যদি আপনার কথা ধরেও নিই যে সে অত্যন্ত মেধাবী, সে তো এক্সিকিউশন করতে পারবে না সে বয়সে এসে। মানে আমার গুরুদেব বলতেন যে তোর হয়তো খুব টাকার দরকার আছে, তুই রাস্তা দিয়ে যাচ্ছিস আর একজন কোনো বিরাট বিত্তশালী লোক এসে তোকে একটা সোনার টুকরো দিল, বললো এই সোনার টুকরোটা তোমার, এবার বললো এটার ওজন 250 কেজি, তোমাকে তুলে নিয়ে যেতে হবে। আমি তো ইচ্ছে করলেও নিতে পারবো না, ছেনি হাতুড়ি নেই যে ভেঙে কিছু অংশ নিয়ে যাব। তো স্যাটার্নের দশা হচ্ছে এতটা পাওয়ারফুল, সেই দশার ওয়েট নেওয়ার জন্য ওই বয়সটা নয়। এবার আমি যদি কোনো কুস্তিগির বা কিছু হতাম তাহলে তুলতে পারতাম হয়তো। ফ্যাক্টটা চিন্তা করবেন, হ্যাঁ, স্বপ্নের জগতে থাকবেন না। আমি যার উদাহরণ দিলাম তিনি ছোটবেলা থেকে কি পরিমাণ কষ্ট করে যে এখানে পৌঁছেছে, মানে তার শারীরিক প্রতিবন্ধকতার জন্য বলছি, তার এক একদিন কলেজ আসাটা একটা যুদ্ধ ছিল। এখনকার দিনের মতো এরকম ক্যাব পাওয়া যেত না, তেও পাওয়া যেত না, যদিও তার ফ্যামিলি সলভেন্ট ছিল, কিন্তু তাকে অনেক কষ্ট করে আসতে হয়েছে। তো তার যদি কোয়ালিটি থাকে না, একজন লোকও যদি সেখানে সিলেক্টেড হয় তাহলে সেই হবে। আচ্ছা, আর যে অংশটা বলি সেটা হচ্ছে পিতার স্বাস্থ্যের দিকে। কিন্তু পিতার বয়স যদি 65+ হয় তাহলে তার স্বাস্থ্যের দিকে একটু বেশি রকম নজর দেবেন। যাদের ক্ষেত্রে চুল ওঠার সমস্যা আছে এবং সেটা ডক্টর হয়তো বলেছেন যে শরীরে পিত্তের দোষ আছে বা লিভারের সমস্যা আছে, তারা কিন্তু ব্যাপারটাকে খুব ইগনোর করবেন না। তেমন হলে ডক্টরের সাথে বসে কথা বলবেন যে কি করে এখান থেকে গেট ওভার করা যায়। তিনি নিশ্চয়ই কোনো পথ্য পদ্ধতি আপনাদের বলে দেবে। হ্যাঁ, অন্য কোনো কারণে হোক সেটা আলাদা ব্যাপার। আর যাদের ক্ষেত্রে পায়ে দেখবেন যে ক্র্যাক হয় বিভিন্ন রকম, শীতকালে বহু মানুষের হয়, যাদের ক্ষেত্রে এটা ফ্রিকুয়েন্টলি হচ্ছে তারাও কিন্তু একটু ডক্টর দেখাবেন। বিশেষত যারা এইভাবে চলেন যে আমার শরীরে কোনো ডিজিজ নেই, তাদের ক্ষেত্রে কিন্তু একটু নজর দেবেন, মানে একদম সিরিয়াসলি ডক্টরের কাছে গিয়ে দেখিয়ে নেবেন। আপনার বয়স যদি মোটামুটি 35 থেকে 45-এর মধ্যে হয় অবশ্যই দেখিয়ে নেবেন। লাস্ট অংশ বলবো সেটা হচ্ছে জলকারক রাশি, সেটা কর্কট রাশি, বৃশ্চিক রাশি আর মীন রাশি। যে সকল জাতক জাতিকাদের ক্ষেত্রে যথাক্রমে লগ্ন এবং রাশি, তাদের জন্য বলি এই গোচর কিন্তু মোটের ওপরে ভালো ফল প্রদান করবে, কমিউনিকেশন বৃদ্ধি করবে, সমাজের উচ্চ স্তরের বা ইনফ্লুয়েন্সিয়াল মানুষদের সাথে কমিউনিকেশন বৃদ্ধি করবে, যার দ্বারা আপনি যে কনসার্নের সাথে রয়েছেন সেই কনসার্নের উন্নতি হবে, তদুপরি আপনারও তার ধরুন ডেভেলপমেন্ট হবে। যারা বিভিন্ন অর্থোপেডিক সেকশনে কাজ করেন, যারা বিভিন্ন ধরুন মাসাজ এরকম মানে যেগুলো অর্থোপেডিক কারণে ডক্টর রেকমেন্ডেড যে মাসাজ হয় বা বিভিন্ন রকম ট্রিটমেন্ট চলে, প্যাসিভ ট্রিটমেন্ট, তারা যারা এই প্রফেশনের সাথে রয়েছেন তাদের কিন্তু অত্যন্ত সুফল প্রদান করবে। যারা বিভিন্ন কনফেকশনারি, মিষ্টি, প্যাটিস, বিভিন্ন রকম ফাস্ট ফুড, কিন্তু যেখানে একটা শপের মধ্যে ফুড তৈরি হচ্ছে, মানে ঠিক খোলা জায়গায় হচ্ছে না, এরকম জায়গায়, হ্যাঁ, ওপেন কাউন্টারে হচ্ছে না আর কি, পরিষ্কারভাবে, তো তাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত সুফল প্রদানকারী আছে।
যারা বিভিন্ন ফিশ বা ধরুন বিভিন্ন মাংস এই সমস্তের ব্যবসা করেন, তাদের জন্য কিন্তু ভালো আছে এটুকু বলতে পারি। যারা বিভিন্ন ধরুন পর্যটন শিল্পের সাথে যুক্ত আছে, তাদের ক্ষেত্রে কিন্তু বেটার দেবে। বিশেষত যারা ফেরি সার্ভিস বা ধরুন কোনো কোনো বোর্ডার কোনো বোর্ডিং আছে, সেখানে বোর্ডাররা আসেন এবং সেখানে আপনার কোনো বৃহৎ জলাশয় আছে বা নদীতেই আপনি ছোটোখাটো ফেরি সার্ভিস প্রদান করেন, এরকম যদি কোনো ইউনিক জায়গা থাকে আপনার ক্ষেত্রে, তার ক্ষেত্রে কিন্তু খুব ভালো মানে রেভিনিউ আপনাকে সেখান থেকে প্রদান করবে। যারা ধরুন বিভিন্ন নদী পারাপারের ক্ষেত্রেও কাজ করেন, বিভিন্ন লঞ্চ, স্টিমার বা বিভিন্ন যন্ত্রচালিত নৌকো ব্যবহার করেন, তাদের ক্ষেত্রেও কিন্তু আয় ইনকাম বৃদ্ধির ক্ষেত্রে যোগ আছে। যারা বিভিন্ন জাল নির্মাণ করেন মাছ ধরার জন্য বা ফাঁদ তৈরি করেন, তাদের জন্য খুব বেটার টাইম রয়েছে। যারা বিভিন্ন বড়শি বা বড়শি সংক্রান্ত সুতো, ফাতনা, শিশে, স্টিক যেটা থাকে, যারা এসবের ব্যবসা করেন, বা হুইল, যারা অনেক দূরবর্তী জায়গায় মানে অ্যাংলার যারা আছেন তাদের ক্ষেত্রে এগুলো প্রোভাইড করেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই ব্যবসা সংক্রান্ত কাজের জন্য ভালো ইফেক্ট পাবেন। যারা বিভিন্ন পশু খাদ্য, যাদের পশুর গ্রোথ ভালো হয়, তারা তাদের যে কাজের জন্য, ধরুন কেউ গ্রাজিংয়ের জন্য রয়েছে, কেউ দুধ দিচ্ছে, বা কারুর ধরুন অন্য কোনো রকম তার প্রয়োগ আছে, তো সেই সকল খাদ্যের কিন্তু যারা ব্যবসা করেন, তাদের ক্ষেত্রে কিন্তু খুব উপযোগী সময় এটা আছে। যারা ফার্টিলাইজারের ব্যবসা করেন, ওষুধের ব্যবসা করেন, বিশেষত এমন ওষুধ, ফার্টিলাইজারের থেকে আমি বলবো যারা পেস্টিসাইড, ইনসেকটিসাইডের ব্যবসা করেন, যারা যেখানে কোনো লিকুইড স্প্রে করছেন আগাছা মারবার জন্য, পোকামাকড় যাতে শস্যের ক্ষতি না করতে পারে সেই সংক্রান্ত কারণের জন্য, তাদেরও কিন্তু ব্যবসা ভালো হবে। যারা কোনো মিল্ক বা মিল্ক প্রোডাক্টের ব্যবসা করছেন এবং হালকা মিষ্টি আছে তার মধ্যে, এরকম কোনো প্রোডাক্টের খাদ্যদ্রব্যের ব্যবসা করছেন, তাদের ক্ষেত্রেও বেটার আছে। ইভেন যারা ধরুন 2-3 জন মিলে একটা কিচেন চালান এবং সেখান থেকে ধরুন 10টা-15টা বাড়িতে হোম ডেলিভারি হয় খাদ্যের, তাদেরও দেখবেন ব্যবসা কিন্তু উত্তরোত্তর বৃদ্ধি পাবে এবং সেটা মানে লাভদায়ক হবে আর কি। তো সব দিক থেকে বেটার আছে। ফিমেলদের ক্ষেত্রে বলবো আপনারা বোধ কিন্তু ওভারি ইউট্রাস বা আপনাদের এন্টায়ার রিপ্রোডাক্টিভ অর্গানের যত্ন নেবেন। কোনো সমস্যা দেখলে ডাক্তারবাবুর পরামর্শ নেবেন। যদি কিডনি সংক্রান্ত কোনো সমস্যা দেখেন তাহলেও কিন্তু পরামর্শ অবশ্যই নেবেন। পাবলিক টয়লেট ইউজ করার ক্ষেত্রে কিন্তু একটু বুঝে শুনে, মানে স্যানিটাইজেশন মেনটেন করে তারপরে কিন্তু সেটা ইউজ করবেন আর কি। আর মেলদের ক্ষেত্রে বলবো যে প্রস্টেট এবং যাদের পাইলস ফিশারের সমস্যা রয়েছে, তো তাদের ক্ষেত্রে কিন্তু একটু সাবধান। যদি কোনো রকম সমস্যা দেখেন সঙ্গে সঙ্গে ডক্টরের কাছে যাবেন। ডান দিকের লাঙে যদি কোনো প্রবলেম দেখছেন বা হার্টের নিচের দিকে, বা কখনো যদি মনে করেন যে আমার হার্ট খুব ভারী হয়ে যাচ্ছে, ফিলিংস হয় না বিভিন্ন রকম, তাহলেও কিন্তু এরকম যদি কোনো ফিলিং হয় যে কখনো মনে হচ্ছে যে হৃদয় ঝুলে আছে, এরকম ফিলিং হয়, তেমন হলে একটু ইন্টারনেটে পড়ে নেবেন। বা কোনো ইরেগুলারিটি দেখলে ডাক্তার কাছে যাবেন, এত কিছু বোঝার দরকার নেই। যদি বোঝেন খুব ডেলিকেট, সমস্ত অর্গানই ডেলিকেট ভগবানের দেয়া, তো সেটা যদি বোঝেন মাস্ট গো টু আ ডক্টর, দেখিয়ে নেবেন, তাহলে ঠিক আছে। পৈতৃক সূত্রে সম্পত্তি প্রাপ্তির যোগ আছে, ইভেন পিতামাতার দিক থেকেও আছে। মুভেবল প্রপার্টিও পেতে পারেন, গহনা, অর্থ বা কোনো ফার্নিচার, এই জাতীয় কিন্তু কোনো প্রপার্টি পাওয়ারও যোগ আছে।
আপনার কনজুগাল জায়গায় কিন্তু একটু বুঝে শুনে চলবেন, নাহলে সেখান থেকে বিতর্কের একটু সৃষ্টি হওয়ার আশঙ্কা আছে। ভালো থাকবেন প্রত্যেকে। নমস্কার।